আপনি একটা কারেন্ট টপিকস নিয়ে আসছেন, বাট এই টপিকসটা নিয়ে আমি বোধহয় আপনার এখানে টক শোতে একবার অনেক আগেই শিরিন শারমিন চৌধুরীর ক্যান্টনমেন্টের মধ্যে থাকার বিষয় নিয়ে টক শোতে বলেছিলাম। আমি আবার সেই অংশটুকু আরেকবার রিপিট করছি, তারপরে বিস্তারিত আলোচনায় যাব। রিপিটটা হচ্ছে, দেখুন, কয়েকটা সাংগঠনিক পদ আছে যে পদগুলো আইনগত ভিত্তির মাধ্যমে একজন দেশের মানে প্রধান ব্যক্তি, মানে প্রধানমন্ত্রীকে জাস্টিফাই করেন। তার মধ্যে একজন হচ্ছে রাষ্ট্রপতি, আর একজন হচ্ছেন স্পিকার। স্পিকারের সাংবিধানিক পদ বলে স্পিকার হয়ে যান যদি রাষ্ট্রপতির অনুপস্থিতিতে কেউ থাকে, তখন স্পিকার রাষ্ট্রপতি হয়ে যান। এই ধরনের অবস্থানের ভিত্তিতে আমি একটা শঙ্কার কথা তুলেছিলাম অনেক আগেই। সেটা হচ্ছে শিরিন শারমিন বাংলাদেশে আছেন এবং তাকে আমাদের ক্যান্টনমেন্টে বহাল তবিয়তে আমাদের ওয়াকারুজ্জামান সাহেব তাকে রেখেছেন। কারণ আমি প্রথম থেকেই বলেছি, ওয়াকারুজ্জামান সাহেবই হচ্ছেন মূল প্লেয়ার, যিনি 5ই আগস্ট থেকে 8ই আগস্টে যে নাটকটা তৈরি হয়েছিল জুলাই আন্দোলনকে ব্যর্থ করে দিয়ে আসলে বেসিক্যালি ইন্ডিয়ার হেজমনি এবং রয়ের মানে মাধ্যমে আবার একটা সরকারের মধ্যবর্তী পর্যায়ের ইউনূস সাহেবের চারিপাশে একটা বলয় তৈরি করে আরেকটা সরকার তৈরি করা, এবং সেই সরকারের মাধ্যমে যদি কোনোভাবে আবার একটা সময় ক্ষেপণের মাধ্যমে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে ফেরত আনা যায়, সেইটারই ধারাবাহিকতায় শিরিন শারমিন এতদিন দেশে ছিলেন বলে আমি মনে করি। এটা বাস্তবতা খুব সাধারণভাবে যদি চিন্তা করি, আমাদের দেশের সরকার যেই থাকুক না কেন, হুয়েভার ইট ইজ, একজন স্পিকার উনি দেশের মধ্যে কোথায় লুকিয়ে আছেন এটা খুঁজে বের করতে যদি 2 থেকে 3 বছর লাগে, তাহলে আমি বলবো বাংলাদেশের পুলিশের কোনো যোগ্যতা নাই, আইন শৃঙ্খলা বাহিনীর কোনো যোগ্যতা নাই, স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি ছিলেন তার কোনো যোগ্যতা ছিল না, এখনো যিনি আছেন তার এই যোগ্যতা নিয়ে আমি প্রশ্ন করছি। কিভাবে প্রশ্ন করছি? এখন এই নাটকীয় ভাবে হঠাৎ করে যে সময়টায় ওনাকে গ্রেপ্তার দেখানো হলো, কিন্তু গ্রেপ্তারের পরে দেখেন ওনাকে, আপনি বললেন যে জেল হাজতে পাঠানো হয়েছে, বাট ওনাকে আসলে ডিটেনশন দেওয়া আছে। মানে ডিটেনশন মানে হচ্ছে উনি বেসিক্যালি একটা এসি রুমে খুব আরাম আয়েশে করেই থাকবেন। এই যে ব্যবস্থাগুলো আমাদের সিস্টেমের মধ্যে নিয়ে এসে যে তাকে আসলে এই সময় গ্রেপ্তারও দেখানো হলো, আবার গ্রেপ্তার করে তাকে একটা ভালো মতো সেবামূলক অবস্থায় রাখা হচ্ছে, এইগুলো একটা রাজনৈতিক নাটকেরই প্রেক্ষাপটের ধারাবাহিকতা, সেটাই আমি মনে করি। কারণ ওনাকে এই রেখে দেয়া এবং এই রাষ্ট্রপতি চুপ্পুকে রেখে দেয়া, বোথ আর ইজ পার্ট অফ দ্য পলিটিক্যাল অ্যান্ড জিও পলিটিক্যাল গেম। এবং আমি আবারও বলছি, এটা রয়ের সম্ভাবনা আছে, তার এটার সাথে ইনভলভমেন্টের সম্ভাবনাটা অনেকাংশেই আছে। এখন আমি তো শঙ্কায় এর আগেও আপনাকে এই টকশোতে বলেছি যে তারেক রহমান সাহেব এখন যদিও প্রধানমন্ত্রী আছেন, বেসিক্যালি ওনাকে প্রধানমন্ত্রী এক ধরনের বানানো হয়েছে এবং এই বানানোর পিছনে একটা কারিগর আছে। সেই কারিগরটা আবারও সেই রয়ের কথায় উঠে আসে এবং সেই কারিগর তাদের একটা এজেন্ডা আছে। ঘুরে ফিরে সেই এজেন্ডাটা কি? সেই এজেন্ডাটা হচ্ছে শেখ হাসিনা এবং ব্যাক বাই র আবার ক্ষমতায়ন অবস্থায় থাকুক, এবং এই ক্ষমতায়ন অবস্থায় থাকার জন্য এটার জন্য মূল বেনিফিশিয়ারি যারা, সেটা হচ্ছে একটা বড় দুষ্টচক্র। তার মধ্যে যেমন বৈদেশিক দুষ্টচক্র আছে, দেশীয় দুষ্টচক্র আছে। দেশীয় দুষ্টচক্র কিরকম হইতে পারে? উদাহরণস্বরূপ এই চুপ্পুকে রাখার পেছনে, চুপ্পু কার জন্য সবচেয়ে বেনিফিশিয়ারি ছিল? এস আলম, মানে এস আলম গ্রুপ। এই মানে বাংলাদেশের টাকা মেরে সিঙ্গাপুরের সবচেয়ে বড় লোকের তালিকায় বাংলাদেশের একজন ব্যক্তির নাম উঠে আসছে প্রথম 10 জন ধনী ব্যক্তির মধ্যে। তার মধ্যে কে আসছিল? সেটা হচ্ছে সামিদ গ্রুপের ফারুক খানের ভাই, উনি হচ্ছেন তা এখন দেখেন সামিদ গ্রুপের আরেকজন ব্যক্তি জেলখানায় আছেন, তো তাদের তো ইন্টারেস্ট থাকবেই তাকে জেলখানা থেকে বের করা, তাকে এটা নিয়ে সিঙ্গাপুরে বসে যে ওখানে কোনো রাজনীতি হবে না, এখানে একই দিনের সময় আলমগীর মানে আমাদের বর্তমান মহাসচিব বিএনপির, উনি সিঙ্গাপুরে চিকিৎসা করতে যাচ্ছেন, এদিকে খলিলুর রহমান সাহেব যাচ্ছেন ইন্ডিয়াতে। আমি এই প্রত্যেকটা ঘটনাকে যদি একটা সুতায় বাঁধি, তাহলে আমি ডেফিনেটলি একটা জিওপলিটিক্যাল থ্রেড পার্সপেক্টিভে চিন্তা করতেছি যে তাদের মধ্যে কোন রকমের দুষ্ট চিন্তার কোন প্রেক্ষাপট থাকতেই পারে। কারণ শিরিন শারমিনকে এখন কেন ধরা হবে, এতদিন কেন ধরা হবে না, এই প্রশ্নটা আসলেই থেকে যায়। কারণ উনি ওই যেটা আমি আবার প্রথম শুরুতেই বললাম, মানে আমাদের দেশের সংসদীয় সিস্টেম, এটাকে যদি রাখেন তাহলে যে কোনো সময় শেখ হাসিনাকে এখনো ক্ষমতায় প্রধানমন্ত্রী দেখানোর একটা প্রেক্ষাপট নিয়ে আসা যেতে পারে।
এইটার সম্ভাবনা এখনো রয়ে গেছে, কারণ সেই পুরাতন সিস্টেমের চুপ্পু সাহেব রাষ্ট্রপতি রয়ে গেছেন। শিরিন শারমিনকে যদি বলা হয় যে উনি প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করেন নাই, উনি সংসদ আবার ডাকতে চান, পুরাতন সংসদ, তাহলে সেই পুরাতন সংসদ ফেরত নিয়ে আসা হবে। এই ধরনের উদ্ধস্ত চেষ্টা যে তারা করবে না বা এই ধরনের কোনো কিছু করে ফেলবে না, সেটাও আমি শঙ্কা, মানে আমি ছেড়ে দিব না, এটার শঙ্কা এখনো রয়ে গেছে, কারণ এই চুপ্পুকে আমরা নামাইতে পারি নাই, এবং তদুপরি আমরা নতুন আরো বেশি জঞ্জাল নিয়ে আসছি। যেমন সালাউদ্দিন সাহেব, যিনি স্বরাষ্ট্র মন্ত্রী এখন, উনি যে প্রকাশ্যেতে যে ইন্ডিয়ায় দালালি করেন, উনি এসালামের লোকের মতো মানে গুরুত্বপূর্ণ মানি লন্ডারিং এর, যারা বাংলাদেশের মানুষের রক্তে পানি করা টাকা যেখানে ব্যাংকে জমানো থাকে, সেই টাকা হাজার হাজার কোটি টাকা যারা নিয়ে দেশের বাইরে পাচার হয়ে গেছে, যে বাংলাদেশের নাগরিকত্ব বাতিল করে দিয়েছে, তাদের সাথে দোষর ছিল, সেদিকে যদি রাষ্ট্রপতি রাখতে পারে, সেই লোকটাকে নিয়ে যদি আবার সে সংসদে বক্তব্য দিতে পারে, তাকে এই পরিমাণ ঔদ্ধত্য দেখাতে পারে, তাহলে এই শঙ্কা থাকাটা খুব অস্বাভাবিক কিছু না। তো শিরিন শারমিনকে এখন গ্রেপ্তার দেখানোটা হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে মাইন্ড ডাইভার্সিফিকেশন, যে মানুষের চোখকে যেদিকে দেখার দরকার না সেদিক থেকে ঘুরায় আরেকদিকে নিয়ে যাওয়া, এটাকে আমি মনে করি 1 নম্বর লক্ষ্য হইতে পারে। আরেক নম্বর লক্ষ্য হইতে পারে যে তারা একটা বড় রকমের গেমের একটা প্ল্যান হিসেবে এগুলোকে করতেছে। সেইগুলো হতে পারে কি, তারা রাষ্ট্রীয় ব্যবস্থাকে অচল ঘোষণা করবে, অথবা সচল ব্যবস্থাকে পুনরায় সেই পুরনো ধাঁচের জিনিসটাকে ঘোষণা করবে, এরকম কিছু যে থাকবে না, এই সকলকে আমি একদম উড়িয়ে দিব না, এগুলো সম্ভাবনার একটা পার্ট হিসেবে থাকতেই পারে। জি, তো এখানে উনি যদি লুকিয়েই থাকতো ক্যান্টনমেন্টে, আপনি বলছেন যে সবচেয়ে বড় খেলোয়াড় হচ্ছে ওয়াকারুজ্জামান। অবশ্যই আবার ওয়াকারুজ্জামান, শুধু ওয়াকারুজ্জামান না, আমি বারবারই একটা নাম বলেছি আপনার এখানে বা আমার যত আজ পর্যন্ত টক শোতে, সেটা হচ্ছে তারেক সিদ্দিকী। তারেক সিদ্দিকী 2008 সালের থেকেই এই মেকানিজম, যেমন 111 এর মেকানিজমের সাথে জড়িত ছিলেন। এই যেমন তারই ধারাবাহিকতায় দুজন জেনারেল সাহেবকে এখন ধরা হয়েছে, যেমন মাসুদ্দিন চৌধুরী এবং মামুন খালেদ। এই লোকগুলো কার তৈরি, কে এদেরকে মানে পরবর্তীতে নারিশ করেছিল, এগুলো সবই হচ্ছে তারেক সিদ্দিকী। তো তারেক সিদ্দিকীর নামটা কেউ উচ্চারণ করে না। আমি বারবার বলে আসতেছি যে এই তারেক সিদ্দিকী পিছন থেকে আরেকটা সরকার চালিয়েছে। এই লাস্ট ইউনূস সরকারের সময় যদি আরেকজন সরকার চালিয়ে থাকে, সেটা ছিল তারেক সিদ্দিকী। কারণ তারেক সিদ্দিকী হচ্ছে কমপ্লিটলি ইন্ডিয়ার একটা হার্ডকোর এজেন্ট, এবং তার মাধ্যমেই বাংলাদেশের সেনাবাহিনীকে ক্র্যাক করা হয়েছে, বিডিআর এর মতো ঘটনা ঘটানোর সম্ভাবনা হয়েছে, এবং তার মাধ্যমেই এই সেনাবাহিনীকে অচল করে দিয়ে বাংলাদেশের রাজনীতিতে একটা দুষ্ট চক্র, একটা 16টা বছরের একটা ফ্যাসিজম তৈরি করার সম্ভাবনা হয়েছে, গুম খুন করানো হয়েছে। এই সব কিছুর সাথেই এই ওয়াকারুজ্জামান তারই হাত ধরে জেনারেল হয়েছেন, তারই হাত ধরে সেনাপ্রধান হয়েছেন। আমি তাকে কোনোভাবেই এইটার সিস্টেমের বাইরে চিন্তা করি না। উনি তাদেরই একজন হয়ে উনি এই জিনিসটাকে আমাদের দেশের একটা থ্রেট পার্সপেক্টিভে রয়ে গেছেন, এবং সেই থ্রেট পার্সপেক্টিভ যেহেতু এখন পুরা জিনিসটাই পেছন থেকে রয়ে গেছে, তাহলে বর্তমান সরকার যেই থাকুক না কেন, আমি তাদেরকে সমালোচনা করব, কারণ ওই রিস্ক ফ্যাক্টর গুলো রয়ে গেল কেন, এগুলোকে আমরা কেন মানে সম্পূর্ণ নির্মূল করতে পারি নাই। এবং তার মধ্যে ইদানিং কালে সবচেয়ে বড় একটা নাম আসে, এর আগের যে আইনমন্ত্রী ছিলেন আসিফ সাহেবের, এবং বর্তমান আইনমন্ত্রী যিনি আছেন, তাদের যে একটা টোটাল একটা সিন্ডিকেট, একটা যোগ সাজস আছে, এটার প্রত্যেকটা জিনিস আমরা প্রমাণ পাচ্ছি। তার প্রমাণের এইগুলোই হচ্ছে ধারাবাহিকতা। এই শিরিন শারমিনকে নিয়ে আসা এবং একটা নাটক করে তাকে গ্রেফতার করা হলো বসুন্ধরা থেকে, দেখানো হইতেছে আরেক জায়গা থেকে। বসুন্ধরা থেকে তাকে মানে পুলিশ নিয়ে গেল, তাকে নিয়ে যে দেখাচ্ছে আরেক জায়গা থেকে। এই যে নাটকগুলো হচ্ছে, এগুলোর পিছনে, প্রত্যেকটার পিছনেই কোনো না কোনো ভাবেই একটা বড় জিওপলিটিক্যাল গেম প্ল্যান চলতেছে, যেটা আমরা এখনো পর্যন্ত স্পষ্ট দেখতে পাচ্ছি না, হয়তো বা ভবিষ্যতে দেখতে পারবো।